জয়দেব গুপ্তর লেখা গল্প অঙ্গীকার। দীপ্তি, কি করছিস? কে? শাড়ি? আয়, কিছু করছি না, রেস্ট নিচ্ছিলাম। ও, তাহলে রেস্ট নে। রেস্ট নিতে নিতেই তো ক্লান্ত হয়ে গেলাম। তুই এসেছিস, ভালো হলো। একটু গল্প করে ক্লান্তি দূর করি। তোর খবর বল। আমার খবর তো ওই দৈনন্দিন রুটিন। দিনের বেলা স্কুলের ছাত্রীদের জ্ঞান দান, আর সকাল বিকেল সন্ধ্যায় টুকটাক বাড়ির কাজ। আর তারা গুনতে গেলে তো ছাদে উঠতে হয়, তাই ঘরের মধ্যে সিলিং ফ্যানের ব্লেড গুনতে থাকি। হ্যাঁ রে, তোর নাকি বিয়ে ঠিক হচ্ছে? হ্যাঁ, বহুদিন ধরে। তবে বিয়ে করতে গেলে একজন পাত্র লাগে। সুকুমার রায়ের ভালো পাত্র গঙ্গারামকে ছাড়া কাউকে পাওয়া যাচ্ছে না, তাই বিয়েও ঠিক হচ্ছে না। বা বলা ভালো, ঠিকঠাক হচ্ছে না। তোরও তো বিয়ের বয়স হলো শাড়ি, ওটার কি খবর? কোনো খবর নেই, ও নিয়ে ভাবি না। বিয়ে হলে হবে, সেটা ভালো। আর না হলে না হবে, সেটা আরও ভালো। ও, তোর কথাই মনে পড়ল। তোর তো কিশোরী বয়সে ক্রাশ ছিল শিবুদা। ব্যাস, ওইটুকুই। ভালো লাগতো শিবুদাকে। অমন হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট, দুর্দান্ত গানের গলা। সত্যি বলতে কি, শুধু আমার নয়, অনেক মেয়েরই ক্রাশ ছিল ওই শিবুদা। এখন তো শুনেছি বিরাট পোস্টে চাকরি করে। তাহলে যখন শিবুদার উপর তোর দুর্বলতাই ছিল, সেটা শিবুদাকে কখনো বলিসনি কেন? বলার সাহস হয়নি। প্রতিক্রিয়া কি হবে সেটা না জেনে তো প্রকাশ করা যায় না। যাকগে, এখন আর ওইসব ভেবে কি হবে? শিবুদার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তারপর? তারপর কি? বছরখানেক আগে শিবুদা বিয়ে করেছিল। সে বিয়ে 6 মাসের বেশি টেকেনি। ডিভোর্স হয়ে গেছে। মানে? তুই কিছু খবর রাখিস না? শিবুদার যে বউ ছিল, কি যেন নাম? ও হ্যাঁ, শিখা। সেই আগুনের শিখায় শিবুদার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে। কি সব বলছিস? হ্যাঁ, ওটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। শিবুদার বাবা মা ঠিক করেছিল, কিন্তু বিয়ের পরে জানা গেল শিখা একটি ভাইরাসের নাম। তার নাকি এর আগেও একটা বিয়ে হয়েছিল। সেখানেও 6 মাসের মধ্যে ডিভোর্স নিয়ে তার প্রথম বরের থেকে 6 লাখ টাকা লামসাম আদায় করেছিল। সে কি? শিবুদাকে 6 মাসের মধ্যে এত জ্বালিয়েছে, তার ঠিক ঠিকানা নেই। ক্লাব, পার্টি, অঢেল শপিং, শাড়ি, গয়না, আর বন্ধুদের সঙ্গে ফুর্তি করা। তারপর? তারপর আর কি? পুলিশ কেস, ডিভোর্স ফাইল করে শিবুদাকে নাকানি চোবানি খাইয়েছে। শেষে 10 লাখ টাকা ওয়ান টাইম আদায় করে এখন নাকি তৃতীয় স্বামী, নাকি মুরগি খুঁজছে। ছি, এগুলো তো নারী জগতের কলঙ্ক। তুই সব জানতিস না? না রে, তোর তো একসময় পছন্দের মানুষ ছিল, আর তুই এসব খবর রাখিস না? তুই তো শুনেছি স্কুলে পড়ার সময় অঙ্ক আটকে গেলে শিবুদার সাহায্য নিতিস। হ্যাঁ, তখনও কিছু প্রকাশ করিনি। যা ছিল সবটাই মনে মনে। তবে হ্যাঁ, অঙ্কের জন্য শিবুদার শরণাপন্ন হতাম। ব্যাস, ওইটুকুই পাওয়া। যা হোক, শিবুদা কি আবার বিয়ে করেছে? আবার বিয়ে? এক বিয়েতেই শিবুদা অর্ধমৃত। মানে? জানিস তো, শিবুদার বাবা পুনেতে পোস্টিং। বাবা মা পুনেতে থাকে। এখানে বাড়িতে শিবুদা একা। আর বিয়ে ভাঙার পর ওর বোধহয় মানুষের প্রতি বিশ্বাসটাই উড়ে গেছে। এখন তো ওর ডিপ্রেশনের পেশেন্ট। একা একা থাকে, কারো সঙ্গে মেশে না, কথা বলে না, সব সময় বিমর্ষ হয়ে থাকে। শুনেছি অর্ধেক দিন ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। এমনকি অফিসেও যে শিবুদার এত সুনাম ছিল, সেখানেও ইচ্ছে হলে যায়, না হলে যায় না। যদিও চাকরিটা অন্তত এখন অবধি টিকে আছে, জানি না সেটাও কোনোদিন হাতছাড়া হবে। এদিকে এই কয়েক বছরে চাকরি করে যে কটা টাকা জমিয়েছিল, শিখা সেখান থেকে অনেক টাকা উড়িয়ে দিয়েছিল। আর শেষকালে 10 লাখ টাকা এককালীন খোরপোশ। শুনেছি আর্থিকভাবেও খুব ভালো অবস্থায় নেই। শুনে খুব খারাপ লাগলো রে। অমন একটা ব্রিলিয়ান্ট মানুষ, মেয়েদের স্বপ্নের পুরুষ, তার এই দুর্দশা। জীবনটা এইরকম রে। জীবনের চলার পথে কোনো এক অজানা মোড়ে এসে মানুষ যে মুখ থুবড়ে পড়ে, সেটা বোঝা মুশকিল। শিবুর বাড়ির সামনে। শিবুদা, কেমন আছো? কে? সারিকা, তুই? কেমন আছো তুমি? ওই
ওই মানে? আছি। ব্যাস, তুই এখানে কি করছিস? একটা কাজে এসেছিলাম, ফিরছি। ফেরার পথে তোমার সঙ্গে দেখা হলো। ও, তোমার কি শরীর খারাপ? রোগা দেখাচ্ছে। ওই, ঠিক আছি। এখন ফিরলে অফিস থেকে? হ্যাঁ। আচ্ছা, চলি রে। সে কি, তোমার বাড়ির সামনে দেখা, বাড়িতে যেতে বলবে না? ও আচ্ছা, আয়। ভিতরে ঢুকে চা খাবি? আমি চা করছি, তুমি বসো। বেশ, তাই কর। তোমার কি হয়েছে বলো তো? অত সুন্দর কথা বলতে, এখন শুধু সর্বনাম আর অব্যয়ের টুকরো। না, কিছু হয়নি। আমি বুঝতে পারছি, কিছু তো হয়েছে। খুব রোগা হয়ে গেছো, টুকরো কথায় থেমে যাচ্ছ। কি হয়েছে? না, ঠিক আছি। রাত্রে কি নিজেই রান্না করো? ওই পাউরুটি আছে বোধহয়, ওই খেয়ে নেব। মানে? এখন খিদে কমে গেছে, খেতে ইচ্ছে করে না। একটা কথা বলি শিবুদা, তোমাকে যেমন দেখেছি আগে, যেমন চিনেছি, এখন সেই শিবুদাকে আর খুঁজে পাচ্ছি না। কি হয়েছে তোমার? আমায় বলতে পারো। কি আর হবে, ঠিক আছি। তোমার ডিভোর্স হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তুমি খুব কষ্টে আছো। না, কষ্ট কি? শিবুদা, আজ তোমার কাছে একটা কনফেশন করব। কনফেশন? যখন কিশোরী ছিলাম, তখন তোমাকে আমি হিরো মানতাম। তোমার প্রতি আমার একটা ভালো লাগা ছিল। তখন বয়স কম, বলতে পারিনি। এখন বড় হয়েছি, সত্যি কথা স্বীকার করতে লজ্জা নেই। তাছাড়া তখন তুমি আমার স্বল্পকালীন ম্যাথস গাইড ছিলে। তবে সেটা পুরনো কথা। এখন যদি তোমাকে আমার বন্ধু ভাবি, তুমি কি আমার সেই বন্ধুত্বের প্রতিদান দিতে পারবে? আমি বুঝতে পারছি তুমি ঠিক নেই। শুধু শরীরে নয়, মানসিকভাবেও তুমি সম্পূর্ণ সুস্থ নও। বেশি কিছু না, শুধু বন্ধু হিসেবে যদি তোমার পাশে থাকতে চাই। সারিকা, কী সব বলছিস? আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি। এখন অবশ্য স্কুলের দিদিমণি, শিক্ষিকা। তবে মানুষের কথা, হাবভাব, বডি ল্যাঙ্গুয়েজ আমি কিছুটা পড়তে পারি। না রে, ঠিক আছে। একটাই তো জীবন, ঠিক কেটে যাবে। না কাটলেই বা ক্ষতি কী? এটা অবসাদের কথা, জীবনে হেরে যাওয়ার কথা। জীবনের একটা ঘটনায় জীবন ব্যর্থ হয়ে যায় না। এ কি, তোমার চোখে জল কেন? শিবুদা, বিশ্বাস করো, এই শিবুদাকে চিনতে আমার অসুবিধা হচ্ছে। আমি সেই পুরনো শিবুদাকে ফিরে পেতে চাই। আমাকে একবার সুযোগ দেবে তোমার পাশে থাকার? দুহাত দিয়ে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ফেলল শিবুদা। কাছে গেলাম, মাথায় হাত দিলাম, হাত বুলিয়ে দিলাম। শিবুদা তখনও কাঁদছে। মাথাটাকে টেনে নিজের বুকের মধ্যে চেপে ধরলাম। কেঁদে নিক শিবুদা, যতটা কান্না জমে আছে। যে অবসাদ আর কষ্টে গুমড়ে গুমড়ে মরছে, চোখের জলে সেই কষ্ট ভাসিয়ে দিক। আমি মনে মনে ঠিক করলাম, আমার জীবনের প্রথম ভালো লাগা পুরুষকে ভালোবাসা দিয়ে সারিয়ে তুলব। বাড়িতে ফোন করে বললাম, দাদা, আমার ফিরতে একটু দেরি হবে, চিন্তা করিস না, মাকে আর বৌদিকে বলে দিস। তারপর শিবুদাকে বললাম, চুপচাপ বসে থাকো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। বাইরে এসে মাখন, পাউরুটি, ডিম, চা, চিনি, দুধ আর মিষ্টি কিনলাম। তারপর ফিরে এলাম এই বাড়িতে। শিবুদা তখনও মুখ দিয়ে হাত ঢেকে বসে আছে। পরের দিন শনিবার ছিল, তারপরের দিন রবিবার, এমনি ছুটি। তাই ঠিক করলাম শনিবারটা ছুটি নিয়ে নেব। রাত্রে শিবুদাকে খাবার খাইয়ে ফিরে এলাম বাড়িতে। বলে এলাম কাল সকালেই চলে আসব। তারপর প্রতিদিন সকালে এসে শিবুদার জন্য রান্না বান্না করে দিতাম। শিবুদা অফিসে চলে যেত আর আমি যেতাম স্কুলে। ফিরে এসেও বিকেল সন্ধে ওই বাড়িতেই থাকতাম। দোকান, বাজার, রান্না সবই করতাম। আর শিবুদাকে বাস্তব জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতাম। প্রতিটা ছুটির দিনে শিবুদাকে জোর করে সঙ্গে নিয়ে বেরোতাম। কখনো সিনেমা, কখনো নিউ মার্কেট, কখনো গঙ্গার ধারে। শিবুদাও ধীরে ধীরে আমার প্রতি ভরসা পাচ্ছিল। অনেক কথা বলতো তখন। কখনো নিজের জীবনকে হারিয়ে ফেলার গল্প, অসহায়তার গল্প। আস্তে আস্তে শিবুদা স্বাভাবিক ছন্দে ফিরছিল, আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে উঠছিল। অবশ্য এই নিয়ে আমার বাড়িতেও আমার বিরুদ্ধে অভিযোগের তীর ছুটে আসতো।
আমার মা আর বিশেষ করে দাদা হঠাৎ হঠাৎ প্রশ্ন করত, শাড়ি, তোর ব্যাপারটা কি? সারাদিন ওই পাগলটার কাছে পড়ে থাকিস, সমাজ সংসার সব অবজ্ঞা করছিস। দাদা, একজন মানুষ আঘাতে আঘাতে অবসাদগ্রস্ত হয়েছে, তার পাশে থেকে তাকে সারিয়ে তোলাটা একটা মানবিক কাজ। সব মানসিক রোগকে পাগল বলে না। মানুষের শরীরে কোনো রোগ হলে তার যেমন চিকিৎসার প্রয়োজন হয়, তেমনি মনের মধ্যে কোনো অসুখ বাসা বাঁধলে তাকেও সারিয়ে তোলা যায়। আমি সেটাই করছি। যা খুশি কর, আমাদের মুখ পোড়াস না। দাদা, তুই যদি কোনো অপরাধ করিস তার জন্য তোরই মুখ পুড়বে, আমার নয়। ঠিক তেমনই আমি যা করছি তার জন্য তোর বা তোদের মুখ পোড়ার কথা নয়। তাই ওর পাশে থাকি। এমনকি শিবুদা এটাও বলেছে, রাত্রে যখন একা হয়ে যায় ভয় আর বিষণ্ণতা ওকে গ্রাস করে। তাই ভাবছি এবার থেকে রাত্রেও ওখানে থাকবো। বাহ, কি দারুণ বললি! একজন অবিবাহিত মেয়ে হয়ে একটা একলা পুরুষের সঙ্গে রাত কাটাবে, বেলেল্লাপনার একটা সীমা থাকা উচিত। তাই যদি মনে হয় তাহলে ওখানেই থাক, বাড়ি থেকে বেরিয়ে যা। বাড়ি থেকে বেরিয়ে যা মানে? মানে এই বাড়িতে থাকার তোর আর কোনো অধিকার নেই। দাদা, অধিকারের কথাই যখন বললি তাহলে বলি, এই বাড়িটা বাবা বানিয়েছিল, তাই তার সন্তান হিসেবে এই বাড়িতে থাকার তোর যেমন অধিকার আছে আমারও সেটাই আছে। আর সামাজিক নিয়মের কথা বলছিস, ওই নিয়ম কিছু গোড়া কুসংস্কারগ্রস্ত মানুষ তৈরি করেছে। ওটা মেনে চলবো বলে আমি কোনো চুক্তিপত্রে সই করিনি। আর আইনের কথা যদি বলিস, একটু বই খুলে দেখে নিস। একজন প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় থাকবে বা কার সঙ্গে থাকবে সেটা তার নিজের অধিকার ও পছন্দ। মা বলল, তার মানে তুই ছেলেটার সঙ্গে রাত কাটাবি? মা, ওই কাটানো কথাটা একটা কদর্য ইঙ্গিত বহন করে। রাত কাটানো মানে তোমরা একটা বিশেষ মানে করে বলো, তাহলে সেটাও বলি। শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে আমি রাত কাটাবো না, আমার লক্ষ্যটা অন্য। তবে হ্যাঁ, আমার লক্ষ্য সফল করার জন্যে যদি তেমন কিছু প্রয়োজন হয় তাতেও আমার আপত্তি থাকবে না। একটা অসুস্থ মানুষকে সারিয়ে তোলার জন্য যা যা করতে হবে সব করব। বৌদি অবশ্য এই ব্যাপারে কোনো কথাই বলেনি, শুধু বেরিয়ে আসার সময় একান্তে বলল, গুড লাক শাড়ি। তারপরে প্রায় 4টে মাস কেটে গেছে। শিবুদা ধীরে ধীরে এই বিমর্ষতার গ্রাস থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। আমার স্যার সাইকোলজিস্ট ডক্টর অরবিন্দ সেনের কাছে শিবুদাকে নিয়ে গিয়েছিলাম। 8টা সিটিংয়ের পর শিবুদা তার পুরনো অস্তিত্ব ফিরে পেয়েছে। এখন প্রায় স্বাভাবিক মানুষ, তবে আমাকে সবসময় পাশে থাকতে হয়। সেদিন সন্ধ্যায় শিবুদা হঠাৎ হারমোনিয়াম নামিয়ে গান ধরল। এবার নীরব করে দাও হে তোমার মুখর করিবে। বললাম, না শিবুদা, নীরবতা নয়, অন্য গান গাও। বলল, কোন গান? তোমার গলায় প্রথম যে গানটা শুনেছিলাম, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। বেশ, তাই গাইছি। গান শেষ হলে শিবুদা হঠাৎ বলল, সারিকা, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমি যদি তোকে বিয়ে করতে চাই, তুই কি রাজি হবি? বিয়ে করতেই হবে এমন কোনো শর্ত নেই, আবার বিয়ে করলেও আমার কোনো আপত্তি নেই, তবে সেটা একান্ত জরুরি নয়। তুমি আমায় বিয়ে না করলেও আমি তোমার পাশে সারা জীবন থাকব। 2 দিন পরে শিবুদার বাবা মা পুনে থেকে হঠাৎ এসে হাজির হলেন, কোনো রকম খবর না দিয়েই। আমাকে বললেন, তুমি সেই মেয়ে? আমার নাম সারিকা, আপনাদের জন্য চা করে দিই, আপনারা একটু বসুন। না, তোমাকে চা করতে হবে না, শিবুদার বাবা ঘোষণা করলেন। তারপর শিবুদার মাকে বললেন, তুমি চা করো। দ্বিতীয় বাক্যবান ধেয়ে এলো শিবুদার দিকে। তুমি যে এতটা উচ্ছন্নে গেছো সেটা ভাবতে পারিনি। ভাগ্যিস খবর পেলাম। কেন বাবা, আমি কি করেছি? আবার প্রশ্ন করছো? একজন মেয়ে মানুষ নিয়ে বাড়িতে বাস করছো, কোথাকার কোন মেয়ে জানা নেই শোনা নেই, ব্যভিচারে চূড়ান্ত। বাবা, সারিকা কিন্তু আমার দুঃখের দিনে আমার পাশে ছিল। তোমরা তো জানো না, আমি ডিপ্রেশনের পেশেন্ট হয়ে গেছিলাম, সুইসাইডাল টেন্ডেন্সি চলে এসেছিল। ওই সব গল্প শুনিয়ে লাভ নেই। শিখা তোকে ঠকিয়েছিল, তার জন্য একটু মন খারাপ হতেই পারে। ওই ডিপ্রেশন না কি যেন, ওসব বাজে কথা। তোমরা তো এখানে ছিলে না, তোমরা কি করে বুঝবে?
আমার বয়সটা কম হলো না, কোনটা কি সেটা ভালোই বুঝি। এই মেয়েটা তোর মন খারাপের সুযোগ নিয়ে তোর মগজ ধোলাই করেছে। এইসব মেয়েদের আমার চেনা আছে। ব্যাস বাবা, ব্যাস, অনেক বলে ফেলেছ। দ্যাটস এনাফ। কিচ্ছু এনাফ নয়। এই মেয়ে, তুমি এই মুহূর্তে তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বিদায় হও। আমাদের ছেলের দেখাশোনা আমরা করতে পারবো। জীবনে কখনো এই ধরনের কথা শুনতে হবে ভাবতে পারিনি। আমি অবাক আর নিরুত্তর, নিঃশব্দ হয়ে গেছিলাম। শুধু এইসব কথাগুলো আমার কানে বিষ ঢালছিল। আমার কান্না পাচ্ছিল, আবার অপমানে সারা শরীর জ্বালা করছিল। তবু চুপ করেছিলাম। না বাবা, সারিকা যাবে না। ও আমার জন্য যা করেছে আমি সেটা জীবন দিয়েও শোধ করতে পারবো না। ওই আমার প্রকৃত অবলম্বন। লজ্জা করছে না বলতে? বাবা মার সামনে এইসব কথা বলছিস? বিয়ে না করা একটা মেয়ের সঙ্গে অষ্টপ্রহর কাটাচ্ছিস। আমার ছেলে হিসেবে সে পরিচয় দিতেও লজ্জা করছে। বিয়ে? আমার বিয়ে তো তোমরা নিজেদের পছন্দের মেয়ের সঙ্গে দিয়েছিলে। তখন তোমাদের অভিজ্ঞতা কোথায় ছিল? তোমাদের পছন্দ করা মেয়ে আমাকে অন্ধকারের জীবন দিয়েছিল, আর সারিকা সেই আঁধার থেকে আমাকে ফিরিয়ে এনেছে, সুস্থ জীবন দিয়েছে। আমি মানসিকভাবে অসুস্থ হওয়ার পরে তোমাদের অনেকবার ফোন করে আমার কষ্টের কথা জানিয়েছিলাম। তোমরা শুধু বারবার বলেছিলে, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কিংবা বলেছিলে, টাইম উইল হিল আপ এভরিথিং। আমার সমস্যাটা তোমরা বুঝতেই চাওনি। তর্ক করো না শিবু। ওই মেয়েকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। ওটা হবে না বাবা। যে মেয়ে আমাকে নবজন্ম দিয়েছে তার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। তাহলে তুমিও এই বাড়িতে থাকার আশা ত্যাগ করো। এটাও মেনে নিতে বাধ্য হব, কিন্তু সারিকা আমার জীবনে থাকবে। তারপর আমার দিকে ফিরে শিবুদা বলল, আমার বাবা মার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। এই অপমান তোর প্রাপ্য নয়। আমি যখন একা একা অন্ধকারে কাঁদতাম, জীবন শেষ করে দেবার কথা ভাবতাম, তখন আমার কষ্ট কেউ বোঝেনি। তুই এসে আমায় এক অতল খাত থেকে টেনে তুলেছিস। তোকে অনুরোধ করব, আপাতত তুই বাড়ি ফিরে যা। আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি একটা ব্যবস্থা করব। তারপর তুই আর আমি নতুন করে বাঁচব। তোকে যারা এইভাবে অপমান করে তাদের সঙ্গে থাকা আমার পক্ষেও আর সম্ভব নয়, কারণ তারা মানবিকতা ব্যাপারটা বিসর্জন দিয়েছে। শিবু! শিবুদার বাবা ধমকে উঠলেন, চেঁচিও না, ওতে গলার জোর থাকে শুধু। যুক্তি, মানবিকতা বা বোঝার ক্ষমতা থাকে না। আমি তোমাদের ছেড়ে যেতে চাইনি, তোমরাই বাধ্য করলে। তোমাদের বিবেচনাহীন নির্বোধ অভিভাবকত্ব এখন আর আমার উপর ফলিও না। আমি এখন সুস্থ, স্বাভাবিক, পূর্ণবয়স্ক মানুষ। নিজের মতো করে বাঁচার অধিকার আমার আছে। আমি তখনই শিবুদার সামনে হাত জোর করে দাঁড়ালাম, শেষ বিদায় জানাবার উদ্দেশ্যে। কিন্তু আমি কিছু বলার আগেই শিবুদা আমার পিঠে হাত রাখল। আমার হাত দুটো ধরে বলল, সারিকা, তুই আমাকে ছেড়ে যাস না। তোকে ছাড়া আমি হয়তো আবার গভীর অন্ধকারে ডুবে যাব। তারপর আমার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, 7 দিন, মাত্র 7 দিন সময় দে। আমি সব কিছু ছেড়ে তোকে নিয়েই বাঁচতে চাই। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।